গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আজকে আপনারা শুনবেন হুমায়ুন আহমেদের ভ্রমণ বিষয়ক গল্প মে ফ্লাওয়ার। হুমায়ুন আহমেদ বেশ কয়েকটি ভ্রমণ বিষয়ক বই লিখেছেন। পায়ের তলায় খড়ম, রাবণের দেশে, আমি এবং আমরা, দেখা না দেখা, যশোহা বৃক্ষের দেশে, মে ফ্লাওয়ার, হোটেল গ্রেভারিন। আমরা হোটেল গ্রেভারিন ইতিমধ্যেই অডিও বুক করেছি। আমরা লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা যারা শুনতে চান শুনতে পারেন। তার ব্যক্তিগত জীবনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা স্বাভাবিক, তার যে ঢং ছিল লেখার, সেই ঢঙে তিনি লিখে গেছেন অত্যন্ত চিত্তাকর্ষকভাবে। আশা করছি আপনাদের ভালো লাগবে। শুরু করছি মে ফ্লাওয়ার, আজ প্রথম পর্ব। দেশের বাইরে বেড়াতে যাওয়ার সুযোগে আনন্দিত হন না এমন মানুষের সংখ্যা খুবই অল্প। আমি সেই খুব অল্পদের একজন। বাইরে যাওয়ার সামান্য সম্ভাবনাতেই আমি আতঙ্কগ্রস্ত হই। আতঙ্কগ্রস্ত হওয়ার কারণ আছে। এখন পর্যন্ত আমি কোনো বিদেশ যাত্রা নির্বিঘ্নে শেষ করতে পারিনি। একবার কিছু লেখকের সঙ্গে চীন গিয়েছিলাম। আমাদের দলনেতা ফয়েজ ভাই, তিনি সারাক্ষণ আমাকে গার্ড দিয়ে রাখছেন যাতে হারিয়ে না যাই। তার ধারণা প্রথম সুযোগেই আমি হারিয়ে যাব। হারালাম না, তবে চোখে খোঁচা লাগিয়ে মহাবিপদ ঘটালাম। ডাক্তার দুটি চোখ ব্যান্ডেজ করে বন্ধ করে দিলেন। পুরো অন্ধ। লেখকেরা মহানন্দে ঘুরে বেড়াচ্ছেন, আমি তাদের পেছনে তাদের হাত ধরে ধরে হাঁটছি। এই হচ্ছে আমার চীন দেখা। পাশের দেশ ইন্ডিয়াতে গিয়ে কি ঝামেলায় পড়েছিলাম একটু বলে নিই। 7 দিনের জন্য গিয়েছি বোম্বে। এলিফ্যান্ট গুহা, অজন্তা, ইলোরা সব দেখা হলো। কোনো রকম ঝামেলা ছাড়াই হলো। এখন দেশে ফিরব। রাত 3টায় প্লেন, বাংলাদেশ বিমান। বলা তো যায় না আমার যা কপাল, প্লেন যদি আগেভাগে চলে আসে, এই ভয়ে রাত 9টা থেকে এয়ারপোর্টে বসে আছি। সঙ্গে টাকা পয়সা যা ছিল সব শেষ মুহূর্তের বাজারে শেষ করা গেল। এখন বিমানের জন্য অপেক্ষা। যথাসময়ে ইংল্যান্ড থেকে বিমান এলো। বোর্ডিং পাস নিতে গেছি। বাংলাদেশ বিমানের লোকজন বলল, এথেন্স থেকে প্লেন ওভার বুকিং হয়ে এসেছে, আপনাকে নেওয়া যাবে না। আমি আটকে উঠলাম। সে কি, 24 ঘন্টা আগেই তো টিকিট ওকে করানো। বললাম তো যাত্রী বোঝাই, কিচ্ছু করা যাবে না। প্লেন আমাকে রেখে চলে গেল। শীতের রাত, সঙ্গে একটা পয়সা নেই। এখানে কাউকে চিনিও না। চিৎকার করে কাঁদতে ইচ্ছা হচ্ছে। এইসব তো ছোটোখাটো বিপদ। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে একবার মহা বিপদে পড়েছিলাম। 2 কন্যা ও স্ত্রীকে নিয়ে আমেরিকা থেকে দেশে ফিরছি। পাসপোর্ট যাতে নিরাপদে থাকে সেই জন্য গুলতেকিনের হ্যান্ডব্যাগে রাখা আছে। গুলতেকিন আমার স্ত্রীর নাম। এই ভয়াবহ নাম তার দাদা রেখেছেন। বিয়ের পর বদলাতে চেয়েছিলাম, পারিনি। লন্ডনের 6 ঘন্টার যাত্রা বিরতি। আমি মহানন্দে সিগারেট টানছি। গুলতেকিন বলল, মুখের সামনে সিগারেট টানবে না তো, বমি আসছে, অন্য কোথাও গিয়ে সিগারেট শেষ করে এসো। আমি বিমর্ষ মুখে উঠে গেলাম। এদিক ওদিক ঘুরছি। এই উদ্দেশ্যহীন ঘোরাই আমার কাল হলো। একসময় দেখি আমি এয়ারপোর্টের বাইরে। ভেতরে ঢুকতে গেলাম, আর তো ঢুকতে পারি না। যতই বলি আমি একজন ট্রানজিট প্যাসেঞ্জার, ভুল করে বাইরে চলে এসেছি, ততই তাদের মুখ অন্ধকার হয়। আমাকে নিয়ে গেল পুলিশের কাছে। মৈনাক পর্বতের মতো সাইজ। কথা বলছে না তো মেঘ গর্জন করছে। তুমি বলছো তুমি ট্রানজিট প্যাসেঞ্জার? আমি বিনয়ে গলে গেলাম। এই বিপদ থেকে উদ্ধারের একমাত্র উপায় হচ্ছে বিনয়। আমি মধুর গলায় বললাম, ইয়েস স্যার। দেখি তোমার পাসপোর্ট। পাসপোর্ট আমার সঙ্গে নেই। বিনা পাসপোর্টে তুমি সিকিউরিটি এলাকা অতিক্রম করে বের হলে কি করে? আমি জানি না স্যার, হাঁটতে হাঁটতে কি করে যেন চলে এসেছি। তোমার দেশ কোথায়? বাংলাদেশ। ও আই সি। এমনভাবে ও আই সি বলল যাতে মনে হতে পারে পৃথিবীর সব ভয়াবহ ক্রিমিনালের জন্মভূমি হচ্ছে বাংলাদেশ। আমি গলায় মধুর পরিমাণ আরও বাড়িয়ে দিয়ে বললাম, আপনি যদি আমাকে ট্রানজিট এরিয়াতে নিয়ে যান তাহলে আপনার সব সন্দেহের অবসান হবে। আমার স্ত্রী 2 মেয়ে নিয়ে সেখানে আছে। তার হ্যান্ডব্যাগে আমার পাসপোর্ট। এসো তুমি আমার সঙ্গে। আমি অত্যন্ত উৎসাহের সঙ্গে রওনা হলাম। মনে হলো বিপদ কেটেছে। কিন্তু না, বিপদ কাটবে কোথায়? বিপদের সবে শুরু। সে আমাকে ছোট একটা ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দিল। হতভম্ব হয়ে লক্ষ্য করলাম এটা একটা হাজত। ব্যাটা ফাজিল আমাকে হাজতে ঢুকিয়ে দিয়েছে। পাঠক পাঠিকারা নিশ্চয়ই এতক্ষণে আমার বিদেশ ভীতির উৎস ধরে ফেলেছেন। আমার এই বিদেশ আতঙ্কের কারণেই ইউএসআইএস এর জনৈক কর্মকর্তা যখন টেলিফোন করে বললেন
আপনি কি কিছুদিনের জন্য আমেরিকায় বেড়াতে যেতে আগ্রহী? আমি খুবই বিনয়ের সঙ্গে বললাম, জি না। কেন বলুন তো? আমি ওই দেশে 6 বছর থেকে এসেছি। সে তো অনেক দিন আগের কথা। এখন যান, আপনার ভালো লাগবে। পৃথিবীর নানান জায়গা থেকে লেখকেরা আসছেন। আমরা চাচ্ছি বাংলাদেশ থেকে আপনি যান। কতদিনের ব্যাপার? অল্প দিন, 1 মাস। 1 মাস হলে ভেবে দেখি। ভাবাভাবির কিছু নেই, আমরা ব্যবস্থা করছি। আপনার নাম পাঠিয়ে দিচ্ছি, পরে আপনার সঙ্গে যোগাযোগ করব। তারা যথাসময়ে যোগাযোগ করলেন এবং অত্যন্ত বিনয়ের সঙ্গে জানালেন প্রোগ্রামে সামান্য পরিবর্তন হয়েছে। 1 মাস নয়, থাকতে হবে প্রায় 3 মাস। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। 3 মাস কি করে থাকব? আমার বিদেশ যাত্রার সংবাদে কয়েকজনকে খুব উল্লসিত মনে হলো। তাদের অন্যতম আমার কনিষ্ঠ কন্যা বিপাশা। সে ঘোষণা করল, আমিও বাবার সঙ্গে যাব। আমার জন্য টিকিট কাটার দরকার নেই, আমি বাবার কোলে বসেই যেতে পারবো। সে তার ছোট সুটকেস অতি দ্রুত গুছিয়ে ফেলল, টুথব্রাশ, সাবান, তোয়ালে। তার কাণ্ড দেখে অন্যরা হাসছে, কিন্তু কষ্টে আমার কান্না পাচ্ছে। কি করে এদের ছেড়ে থাকব? কি করে কাটবে প্রবাসের দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী? আমার প্রকাশকদের একজন, কাকলি প্রকাশনীর সেলিম সাহেবকেও আমার বিদেশ যাত্রায় খুব আনন্দিত মনে হলো। তিনি 2 ভাঁড় দই নিয়ে উপস্থিত হলেন। কোনো রকম আনন্দের ব্যাপার হলেই তিনি তার দেশের বাড়ির মোষের টক দই নিয়ে উপস্থিত হন। অতি অখাদ্য সেই দই দেখলেই হৃদকম্প হয়। তবু ভদ্রতা করে বলি, অসাধারণ। সেলিম সাহেব দইয়ের ভাঁড় রাখতে রাখতে হাসি মুখে বললেন, স্যার, শুনলাম আপনি আমেরিকা যাচ্ছেন, শুনে বড় ভালো লাগছে। আমি বিস্মিত হয়ে বললাম, ভালো লাগছে কেন বলুন তো? সেলিম সাহেব লাজুক ভঙ্গিতে বললেন, ফিরে এসে হোটেল গ্রেভারিনের মতো একটা বই লিখে ফেলবেন, আমি ছাপব। আমি তার আনন্দের কারণ এতক্ষণে বুঝলাম। আমেরিকার অভিজ্ঞতা নিয়ে হোটেল গ্রেভারিন নামে কিছু স্কেচ ধর্মী লেখা লিখেছিলাম। সেই বই পাঠকেরা আগ্রহ নিয়ে পড়েছেন এবং সেলিম সাহেব হচ্ছেন বইটির প্রকাশক। স্যার, আপনি যাওয়ার আগে আগে আরও দই দিয়ে যাব। আমার ছোট ভাইকে দেশে পাঠিয়েছি, ও নিয়ে আসবে। থ্যাঙ্কস। অনেকেই এই দই পছন্দ করে না, একমাত্র আপনাকেই দেখলাম আগ্রহ করে খান। ভালো জিনিসের মর্যাদা খুব কম মানুষই বোঝে। আমি শুকনো গলায় বললাম, খুবই খাঁটি কথা। বইয়ের নামটা কি দিয়ে যাবেন? নাম দিয়ে গেলে কভার করে রাখতাম। বইয়ের নাম হোটেল মেফ্লাওয়ার। হোটেল মেফ্লাওয়ার? হ্যাঁ, যে ডরমেট্রিতে থাকবো তার নাম মেফ্লাওয়ার। আর বলতে হবে না, বুঝতে পেরেছি। তাহলে কভার করে ফেলি? করে ফেলুন। আরেকটা কথা সেলিম সাহেব, ওই দইটা না আনলে হয় না? বাঙালির বিদেশ যাত্রার প্রথম প্রস্তুতি হচ্ছে সুটকেস ধার করা। নিজেদের যত ভালো সুটকেসই থাকুক, বিদেশ যাত্রার আগে অন্যের কাছে সুটকেস ধার করতে হবে। এটাই নিয়ম। গুলতেকিন অবশ্য নিয়মের ব্যতিক্রম করল, সুটকেস কিনে আনলো। হুলস্থুল ধরনের বিশাল এক বস্তু। আমি চোখ কপালে তুলে বললাম, এটা কি? সে বিরক্ত হয়ে বলল, সব সময় রসিকতা ভালো লাগে না, একটু বড় সাইজ কিনেছি, তাতে কি হয়েছে? সুটকেস হলো ঘড়ির মতো, যত ছোট দাম তত বেশি। বেশি দাম দিয়ে ছোট জিনিস কেন কিনব? কিছু মনে করো না গুলতেকিন, এই বস্তু এরোপ্লেনের দরজা দিয়ে ঢুকবে না, দরজা কেটে ঢুকাতে হবে। দরজা কেটে ঢুকাতে হলে দরজা কেটে ঢুকাবে। আর এই নাও তোমার হ্যান্ডব্যাগ। হ্যান্ডব্যাগ দেখেও আমি চমৎকৃত হলাম। সেই হ্যান্ডব্যাগে নানান জায়গায় গোটা 30 পকেট। আমি বিস্ময়মাখা গলায় বললাম, অদ্ভুত অদ্ভুত সব জিনিস তোমার চোখে পড়ে। এইটা তাহলে হ্যান্ডব্যাগ? ধরবো কোথায়? হাতল বা কাঁধে ঝুলাবার ফিতা কোনোটাই তো দেখছি না। দেখা গেল ওই হ্যান্ডব্যাগ হাতে নেওয়ার বা কাঁধে ঝোলাবার কোনো ব্যবস্থা নেই, বগলে নিয়ে ঘুরতে হবে। তাই সই। যথাসময় হ্যান্ডব্যাগ বগলে নিয়ে এবং পর্বত প্রমাণ সুটকেস টানতে টানতে এয়ারপোর্টে উপস্থিত হলাম। যিনি বোর্ডিং কার্ড দেন তিনিও বিস্ময়ে আপ্লুত হয়ে বললেন, এই সুটকেস আপনার? কোত্থেকে কিনেছেন বলুন তো? বিমান আকাশে উঠল এবং একসময় বিমানবালার গলায় শুনতে পেলাম, 30,000 ফুট উচ্চতায়, অর্থাৎ আমরা 30,000 ফুট উচ্চতায় ভ্রমণ করছি। বাংলাদেশ বিমান এই অদ্ভুত উচ্চারণের বাংলা কোত্থেকে জোগাড় করেছে কে জানে। বাংলা একাডেমির প্রাক্তন মহাপরিচালক মরহুম আবু হেনা মুস্তফা কামালের এই বিষয়ে একটা থিওরি আছে। তিনি মনে করেন এই উচ্চারণ ওরা পেয়েছে পাকিস্তানিদের কাছ থেকে।
একসময় পিআইয়ের কোনো বাঙালি বিমানবালা ছিল না। উর্দুভাষী বিমানবালারা অত্যন্ত কষ্টে এইভাবে বাংলা বলতো। সেই থেকে এটাই হয়ে গেল বিমানের স্ট্যান্ডার্ড বাংলা উচ্চারণ। পাকিস্তানি ভূত এত সহজে ঘাট থেকে নামবার নয়। এখনকার বাঙালি বিমানবালারা অনেক কষ্টে উর্দু উচ্চারণে বাংলা রপ্ত করে। এই উচ্চারণ এদের অনেক ত্যাগ ও তিতিক্ষায় শিখতে হয়। ওদের ট্রেনিংয়ের এটাই সবচেয়ে শক্ত পার্ট। হিথ্রো বিমানবন্দরে পৌঁছালাম ভোরবেলা। বিমান থেকে নেমে ট্রানজিট লাউঞ্জে যাওয়ার আগেই বিপদে পড়ে গেলাম। বিপদে পড়ব জানা কথা, এত আগে পড়ব বুঝতে পারিনি। সম্ভবত আমাকে ড্রাগ ডিলারদের মতো দেখাচ্ছিল। জনৈক মেয়ে পুলিশ এগিয়ে এসে নিখুঁত ভদ্রতায় বলল, তুমি কি আমার সঙ্গে একটু আসবে? আমি গেলাম তার সঙ্গে। তোমার বগলের এই ব্যাগে কি আছে? আমি জানি না কি আছে। তোমার ব্যাগ অথচ তুমি জানো না কি আছে? আমার স্ত্রী ব্যাগ গুছিয়ে দিয়েছে, কাজে আমি জানি না কি আছে। ব্যাগ খোলো। খুললাম। প্রথম যে জিনিস বের হয়ে এলো তা হলো গোটা 50 প্যারাসিটামল ট্যাবলেট। আমার দীর্ঘদিনের সহচর। মাথা ব্যথাকে বসে রাখার জন্য 3 মাসের সাপ্লাই। মহিলা পুলিশের চোখে মুখে আনন্দের ঝিলিক খেলে গেল। এই ঝিলিকের অর্থ হলো পাওয়া গেছে, পাওয়া গেছে। তুমি কি দয়া করে ব্যাখ্যা করবে এগুলো কি? এগুলি হচ্ছে মাথা ধরার ওষুধ। কমার্শিয়াল নেম প্যারাসিটামল। এক ধরনের অ্যানালজেসিক। কেমিক্যাল কম্পোজিশন অ্যাসিটামিনোফেন। এগুলো তুমি কোথায় নিয়ে যাচ্ছ? আমেরিকায়। আমেরিকায় এই ধরনের ওষুধ পাওয়া যায় না? পাওয়া যায় নিশ্চয়ই, তবু নিয়ে যাচ্ছি। কি করবে? খাবো। দেখি তোমার পাসপোর্ট। দিলাম পাসপোর্ট। সে অতি মনোযোগে পাতা উল্টে দেখতে লাগলো, যেন এটা জাল পাসপোর্ট। দেখা গেল আমার মতো আরও দুর্ভাগা আছে। সিলেটে এক পরিবার ধরা খেয়েছে। বাবা মা এবং 6টি নানান সাইজের ছেলে মেয়ে। এদের একজনের হাতে ধরা পলিথিনের কাগজে মোড়া বিশাল আকৃতির 2টি মানকচু। পরিবারের কর্তা করুণ গলায় ক্রমাগত বলছে, আই ব্রিটিশ, ফ্যামিলি ব্রিটিশ, অল চিলড্রেন ডন ব্রিটিশ, আই ব্রিটিশ কান্ট্রি লিভ 30 ইয়ার। যে পুলিশ অফিসার ওদের নিয়ে এসেছে সেই সব কথাবার্তায় মোটেই কান দিচ্ছে না। সে সবার হাত থেকে পাসপোর্ট নিয়ে নির্বিকার ভঙ্গিতে অন্য একটা ঘরে ঢুকে পড়ল। পরিবারের কর্তা আমাকে বললেন, ওরা আপনারে ধরল কি কারণ? আমি বললাম, এখনো বুঝতে পারছি না। ভাই সাহেব মনে মনে দোয়া ইউনিস পড়েন, এরা বড় হারামিজাত। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। দরিদ্র দেশে জন্মগ্রহণের অনেক যন্ত্রণা। মাঝরাতে আমেরিকার আইওয়া স্টেটের ছোট্ট শহর সিডার রেডিসে বিমান থামল। প্রায় 10 বছর পর এই দেশে আসছি। চারদিকে তাকাচ্ছি, কিন্তু 10 বছরে কি পরিবর্তন হলো তা দেখার তেমন আগ্রহ বোধ করছি না। আমেরিকা কতটুকু বদলালো তা দিয়ে আমার কি? আমার দেশে 10 বছরে কিছুই হয়নি, এই আমার চিন্তা। চারদিকে তাকানোর উদ্দেশ্য দেখা কেউ আমাকে নিতে এলো কি না। না এলে খুব চিন্তার কথা। অচেনা শহরে ট্যাক্সি ভাড়া করে হোটেলে উঠতে হবে, তাও দুপুর রাতে। পকেটে $100 একটা নোট, তা দিয়ে ট্যাক্সি ভাড়া এবং হোটেল ভাড়া হবে কিনা কে জানে। কাউকে দেখতে পেলাম না, এটাই স্বাভাবিক। আজ উইকেন্ডের রাত। আমেরিকানরা হইচই করে ছুটি কাটাচ্ছে। কার দায় পড়েছে মাঝরাতে এয়ারপোর্টে এসে বসে থাকার? আমি পুরো পরিস্থিতি ঠান্ডা মাথায় চিন্তা করার জন্য ভেন্ডিং মেশিন থেকে গরম কফি কিনলাম। সিগারেট ধরাবো কিনা বুঝতে পারছি না। সিগারেট খাওয়া এখানে ড্রাগ খাওয়ার মতো হয়ে গেছে। সব জায়গায় নো স্মোকিং। সিগারেট ধরালেও সমস্যা। চারদিকে এত ঝকঝকে তক্তকে, ছাই ফেলবে কোথায়? যেখানে সেখানে ছাই ফেলার এবং ওয়াক থু বলে থুথু ফেলার যে মজা, তা এরা কোনোদিন জানবে না। কিছু মনে করবে না, তুমি কি বাংলাদেশের লেখক ডক্টর হুমায়ুন? আমি চমকে তাকালাম। ইন্ডিয়ান আমেরিকানদের মতো দেখতে বিশাল দেহে এক যুবক দাঁড়িয়ে, মাথায় টেক্সানদের হ্যাট, মুখ হাসি হাসি। আমি হাসি মুখে মাথা নাড়লাম। আমার নাম লেম, আমি আন্তর্জাতিক লেখক সম্মেলনের সঙ্গে জড়িত। আমি তোমাকে নিতে এসেছি। ধন্যবাদ। মনে হচ্ছে আমি তোমার উইকেন্ড মাটি করেছি। তা করেছ। আমি অনেকক্ষণ থেকেই তোমাকে লক্ষ্য করছি। তুমি যে লেখক তা বুঝতে পারিনি। তোমার চেহারা লেখকদের মতো নয়। লেখকদের চেহারা কেমন থাকে বলো তো? লেম হাসতে হাসতে বলল, তাও তো জানি না। তোমার লাগেজ কোথায়? আমি সুটকেস দেখিয়ে দিলাম। লেম বিস্ময় মাখা গলায় বলল, হোলি কাউ, এটা সুটকেস? হ্যাঁ, আমি ছোট গাড়ি নিয়ে এসেছি। এই জিনিস গাড়িতে ঢুকবে না।
এটা বরং এখানে থাক, ভোরে বড় গাড়ি করে নিয়ে যাব। বেশ তো, তাই করো। আমরা যাব আইওয়া সিটিতে। তোমাকে তোমার আস্তানায় নামিয়ে দিয়ে চলে যাব। ভোরবেলা আবার এসে অন্য লেখকদের সঙ্গে তোমাকে পরিচয় করে দেব। ধন্যবাদ। তুমি কি বাংলায় লেখালেখি করো? হ্যাঁ, বাংলায় লেখালেখি করেন এমন লেখক এই প্রোগ্রামে খুব বেশি আসেননি। একজন শুধু এসেছিলেন, 2 বার। তার নাম কি? সুনীল গঙ্গোপাধ্যায়। তুমি কি তাকে চেনো? খানিকটা চিনি, তবে তার লেখার সঙ্গে পরিচিত। আমরা গাড়িতে উঠলাম। লেম বলল, দয়া করে সিট বেল্ট বেঁধে নাও। আইওয়া রাজ্যের সিট বেল্ট না বাঁধলে সঙ্গে সঙ্গে ড্রাইভারের জরিমানা। আমি সিট বেল্ট বাঁধলাম। গাড়ি ঝড়ের গতিতে উড়ে চলল। বিশ্ববিখ্যাত আমেরিকান হাইওয়ে। এই হাইওয়েতে গুলতেকিন ও আমার বড় মেয়ে নোভাকে নিয়ে কত না ঘোরা ঘুরেছি। এক শীতের রাতে ক্রমাগত গাড়ি চালানোর রেকর্ড করব ভেবে সারা রাত গাড়ি চালিয়েছিলাম। এক মুহূর্তের জন্য না থেমে ফার্গো থেকে গিয়েছিলাম মন্টানার বনভূমিতে। আমি পুরনো আমেরিকা দেখার চেষ্টা করছি। কুয়াশা পড়েছে, তেমন কিছু দেখা যাচ্ছে না। গাছপালা বা পাহাড় পর্বত চোখে পড়ছে না। মনে হচ্ছে প্রেইরির সমভূমি। লেম, ইয়েস প্লিজ। এটা কি তোমাদের সমভূমি, ফ্ল্যাটল্যান্ড? না, এটাকে বলে রোলিং কান্ট্রি, ঢেউয়ের মতো উঁচু নিচু। আইওয়া হচ্ছে পৃথিবীর সেরা কর্ন প্রডিউসিং এলাকা। লেম গাড়ির রেডিও চালু করে দিল। ভুলে গিয়েছিলাম রাতের বেলা হাইওয়েতে গাড়ি নিয়ে নামলে এরা অবশ্যই রেডিও চালু রাখে, যাতে চলন্ত গাড়িতে ঘুমিয়ে না পড়ে। চোখ ও কান থাকে সজাগ। রেডিওতে একটি মেয়ে অত্যন্ত মিষ্টি গলায় গাইছে, আই উইল লাভ ইউ অন টুইসডে। মেয়েটি তার প্রেমিককে শুধু মঙ্গলবারে ভালোবাসতে চায় কেন? সপ্তাহের অন্য দিনগুলো কি দোষ করল? এই ভাবতে ভাবতে ঝিমুনি এসে গেল। হুমায়ুন, নামো, আমরা এসে গেছি। চোখ কসলাতে কসলাতে গাড়ি থেকে নামলাম। আধো অন্ধকার আধো ছায়ায় মেপল ও বার্চ গাছে ঢাকা বিশাল লাল ইটের দোতলা দালানের সামনে গাড়ি দাঁড়িয়ে আছে। হুহু করে বইছে শীতের হাওয়া। বিকট শব্দে ঝিঁঝি পোকা ডাকছে। আমেরিকান ঝিঁঝি পোকা বড় বেশি শব্দ করে। আমি হতভম্ব হয়ে বললাম, এইখানে থাকব? আমি একা? হ্যাঁ। সে কি, আমাকে তো বলা হয়েছিল মেফ্লাওয়ারের কথা। তুমি দেরি করে এসেছো, তাই মেফ্লাওয়ার তোমাকে দেয়া যায়নি। আমরা তোমার জন্য এই বাড়ি ভাড়া করেছি। বাড়ি তোমার পছন্দ হবে। 150 বছরের পুরনো বাড়ি। একসময় স্কুল হাউস ছিল, ছোট ছোট বাচ্চারা পড়তো। তুমি শুনে খুশি হবে, এই বাড়ি হিস্টোরিক্যাল প্রিজার্ভেশন পুরস্কার পেয়েছে। আমরা অনেক খুঁজে পেতে এই বাড়ি বের করেছি। আমি শুকনো গলায় বললাম, থ্যাঙ্কস। কিন্তু বাড়িতে ঢুকে আমার কাঁপুনি ধরে গেল। এই নির্জন পুরীতে একা থাকবো কি করে? ভয়েই তো মারা যাব। ভূত প্রেত আছে কিনা কে জানে। পুরনো বাড়ি ভূতেদের খুব প্রিয় বলেই জানি। হুমায়ুন, বাড়ি পছন্দ হয়েছে তো? হয়েছে, কিন্তু কথা হলো ভূত প্রেত নেই তো। লেম কাঁধ ঝাঁকিয়ে বলল, থাকতেও পারে। পুরনো বাড়ি, বুঝতেই পারছো। গুড নাইট, স্লিপ টাইট। স্লিপ টাইট মানে? ভয়ে আমার আত্মা শুকিয়ে গেল। ঘুমোতে গেলাম ঘরের সব কটা বাতি জ্বালিয়ে। বলাই বাহুল্য, ঘুম এলো না। আমার 3 কন্যা এবং কন্যাদের মায়ের জন্য বড্ড মন কেমন করতে লাগলো। কেন বোকার মতো ওদের ছেড়ে এসেছি? কি আছে এখানে? একা একা এই ভুতুড়ে বাড়িতে নিশিযাপনের কোনো মানে হয়? শেষ রাতের দিকে মনে হলো কাঠের মেঝেতে পা টেনে টেনে কে যেন হাঁটছে। ক্যাঁচ ক্যাঁচ শব্দ হচ্ছে। কেউ বোধহয় বাথরুমের দরজা খুলে বের হচ্ছে সেখান থেকে। পরিষ্কার নিঃশ্বাস ফেলার শব্দ পেলাম। আমি ভয়ে আধমরা হয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, হু ইজ দেয়ার? ইংরেজিতে বললাম, কারণ আমেরিকান ভূত বাংলা নাও বুঝতে পারে। প্রশ্ন করে আরও ভয় পেয়ে গেলাম, কারণ ভূত যদি সত্যি সত্যি প্রশ্নের উত্তর দেয় তাহলে হার্ট ফেল করে মরে যাওয়া ছাড়া কোনো পথ নেই। মেঝেতে হেঁটে আসা শব্দ আমার শোবার ঘরের দিকে এগিয়ে আসছে। আমি নিশ্চিত এখন কেউ কোমল গলায় বলবে, হে বিদেশি, আমি এখানে বড়ই নিঃসঙ্গ। আমি খানিকক্ষণ তোমার সঙ্গে এই জীবনের হতাশা ও বেদনা নিয়ে কথা বলতে চাই। তুমি কি দয়া করে বাতি নিভিয়ে দেবে? তেমন কিছু হলো না। পদশব্দ দরজার কাছে এসে থেমে গেল। ঘুমানোর চেষ্টা করা বৃথা। আমি হাত বাড়িয়ে কবিতার বই টেনে নিলাম। কবিতা পড়ে যদি ভূতের ভয় কাটানো যায়। হিথ্রো বিমানবন্দরে 1 গাদা বই কিনেছি। তার মধ্যে পণ্ডিত নেহরুর প্রিয় কবি রবার্ট ফ্রস্ট আছেন, যার স্টপিং বাই উডস অন এ স্নোয়িং ইভিনিং কবিতার প্রতি ভারতবাসীর দৃষ্টি তিনিই প্রথম আকৃষ্ট করেন।
কবিতা আমার প্রিয় বিষয় নয়, তবু এই ভয়ঙ্কর রাতে কবিতাই আমাকে উদ্ধার করল। পড়তে পড়তে ভূতের ভয় কেটে গেল। দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। পৃথিবীর নানান জায়গা থেকে ৪৫ জন লেখক একত্র হয়েছেন। সবাই পরিণত বয়স্ক, অনেকেরই চুল দাড়ি ধবধবে সাদা। নিজেকে এদের মধ্যে খুবই অল্প বয়স্ক লাগছিল, যদিও ভালো করে জানি মেঘে মেঘে অনেক বেলা হয়েছে। ১৯ বছরের যুক্তিহীন আবেগময় যৌবন পেছনে ফেলে এসেছি অনেক অনেক আগে। লেখকদের কাউকেই চিনি না, কারো কোনো বইও আগে পড়িনি। তবে ভাবভঙ্গিতে যা বুঝলাম, যারা এসেছেন তারা সবাই তাদের দেশের অতি সম্মানিত লেখক। সবার লেখাই একাধিক বিদেশি ভাষায় অনুদিত হয়েছে। প্রোগ্রামটির পরিচালক প্রফেসর ক্লার্ক বেইস নিজেও আমেরিকার নামকরা ঔপন্যাসিকদের একজন। তার একটি উপন্যাসের উপর ভিত্তি করে আমেরিকার একটি বড় ফিল্ম কোম্পানি এই মুহূর্তে ছবি তৈরি করছে। প্রফেসর ক্লার্ক বুড়ো মানুষ, ধবধবে সাদা দাড়ি, ঋষি ঋষি চেহারা। এক পর্যায়ে তিনি আমার কাছে এগিয়ে এসে আমাকে চমকে দিয়ে পরিষ্কার বাংলায় বললেন, কেমন আছো হুমায়ুন? উত্তর দেব কি, হতভম্ব হয়ে তাকিয়ে আছি। প্রফেসর ক্লার্ক আমার বিষয় খুব উপভোগ করলেন বলে মনে হলো। আমি কিছু বলার আগেই আমাকে আরও চমকে দিয়ে বললেন, আমি সম্পর্কে তোমাদের জামাই হই। এর মানে কি? কি বলছেন উনি? আমাকে বেশিক্ষণ হতচকিত অবস্থায় থাকতে হলো না। প্রফেসর ক্লার্ক তার বক্তব্যের ব্যাখ্যা করলেন। ইংরেজিতে বললেন, আমি একটি বাঙালি মেয়ে বিয়ে করেছি, কাজেই আমি তোমাদের জামাই। আমার স্ত্রীর নাম ভারতী মুখোপাধ্যায়, কলকাতার মেয়ে। বলো কি? খুব অবাক হয়েছ? তা হয়েছি। বাংলাদেশের কোন জায়গায় তোমার জন্ম? ময়মনসিংহ। ভারতের দেশও ময়মনসিংহ। মজার ব্যাপার না? হ্যাঁ, খুবই মজার ব্যাপার। তোমার সঙ্গে আমার আরও কিছু মিল আছে। কাগজপত্র ঘেটে দেখলাম তুমি পিএইচডি করেছো নর্থ ড্যাকোটা থেকে। আমার জন্ম নর্থ ড্যাকোটায়। এসো, আমরা কফি খেতে খেতে গল্প করি। কফির মগ হাতে তিনি দল ছেড়ে বাইরে গেলেন। আমি গেলাম তার পেছন পেছন। তিনি গলার স্বর নামিয়ে বললেন, ওয়াশিংটন থেকে টেলেক্স করে তোমার পারিবারিক দুর্ঘটনার খবর আমাকে জানিয়েছে। আমি খুবই দুঃখিত। তবু তুমি যে এসেছো, এতেও আনন্দ পাচ্ছি। বাংলাদেশ থেকে এই প্রথম ইন্টারন্যাশনাল রাইটিং প্রোগ্রামে কাউকে পেলাম। আগে আর কেউ আসেনি? না, তবে তোমাদের কবি জসিমউদ্দিনের মেয়ে হাসনা ছিল। সে অবশ্য রাইটিং প্রোগ্রামে ছিল না, সে ছিল আইওয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তুমি কি তাকে চেনো? না, আমি চিনি না। আমার চেনা জানার গণ্ডি খুবই সীমিত। ভারতের সঙ্গে আমি তোমার পরিচয় করিয়ে দেব। ও এখন আছে ক্যালিফোর্নিয়ায়, সেও অধ্যাপনা করে। ভারতী এলে তোমাকে দেখিয়ে দেবে কোন গ্রোসারিতে হলুদ, মরিচ, ধনিয়া পাওয়া যায়। ও সব জানে। ধন্যবাদ প্রফেসর ব্লেইস। তুমি তো অনেকদিন পরে দেশে এলে, কেমন লাগছে? এখনো বুঝতে পারছি না। খুব শীত পড়বে, কিন্তু গরম কাপড় কিনে নিও। কোনো রকম অসুবিধা হলে আমাকে জানিও। আমি জানি বাঙালিরা মুখচোরা ধরনের হয়। আমেরিকায় যতক্ষণ থাকবে ততক্ষণ আমেরিকানদের মতোই থাকবে। আমরা লেখকদের দলে ফিরে এলাম। লেখকদের মধ্যে একজন শাড়ি পরা মহিলা, সম্ভবত ভারতের কবি গগন গিল। এগিয়ে গেলাম। না, গগন গিল নন, ইনি শ্রীলঙ্কার কবি জেন। উনি সঙ্গে নিয়ে এসেছেন তার স্বামীকে। স্বামী বেচারাকে মনে হলো স্ত্রীর প্রতিভায় মুগ্ধ। হাঁ করে সারাক্ষণ স্ত্রীর মুখের দিকে তাকিয়ে আছেন। কবি জেনের কথা বলার রোগ আছে। মনে হয় অনেকক্ষণ কথা বলার কাউকে পাচ্ছিলেন না। আমাকে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হলেন। কাঁধে ঝোলানো ব্যাগ খুলে এক তাড়া কাগজ বের করে বললেন, আমি গোয়া নিয়ে একটা কবিতা লিখেছি। এসো, তোমাকে পড়ে শোনাই। শুনতে আপত্তি নেই তো? প্রথম আলাপেই অভদ্র হওয়া যায় না। আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। ভদ্রমহিলার সঙ্গে সঙ্গে আবৃত্তি শুরু করলেন ইংরেজি কবিতা। সেই কবিতাও মহাভারত সাইজের, শেষ হতে চায় না। দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ে ঝিঁঝি ধরে গেল। এ কি বিপদে পড়লাম! চোখে মুখে আগ্রহের ভাব ধরে রাখতে হচ্ছে, যাতে আমাকে দেখে মনে হয় কবিতার প্রতিটি শব্দ আমাকে অভিভূত করছে। এ বড় কঠিন অভিনয়। এক সময় কাব্যপাঠ শেষ হলো। জেন উজ্জ্বল মুখে বললেন, কেমন লাগলো বলো তো? অসাধারণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার কি ধারণা কবিতাটা একটু অদ্ভুত? কিছুটা অদ্ভুত তো বটেই। সবাই তাই বলে। জানো, আমি সহজ করে লিখতে চাই, কিন্তু মাঝামাঝি এসে সুরিয়ালিস্টিক হয়ে যায়। মনে হয় অন্য কে যেন আমার মধ্যে কাজ করে।
সে আমাকে দিয়ে কিছু লিখিয়ে নেয়। ভদ্রমহিলার স্বামী বললেন, ওগো, তুমি হুমায়ুনকে ওই কবিতাটা শোনাও, ওই যে কার্ফুর রাত্রে তুমি রাস্তায় হাঁটছিলে। জেন সঙ্গে সঙ্গে দ্বিতীয় কবিতা বের করলেন। আয়তনে সেটি প্রথমটির দ্বিগুণ। দ্বিতীয় কবিতা শুনলাম, তারপর তৃতীয় কবিতা শুনলাম এবং শুকনো মুখে বললাম, আমি এখন একটু করিডোরে যাব, আমাকে সিগারেট খেতে হবে। ভদ্রমহিলা ও তার স্বামী কবিতার গোছা নিয়ে অন্য একজনের কাছে ছুটে গেলেন। আমি সিগারেট ধরিয়ে অলস ভঙ্গিতে করিডোর ধরে হাঁটছি। করিডোরের শেষ প্রান্তে বিরস মুখে দাঁড়িয়ে আছেন ইন্দোনেশীয় ঔপন্যাসিক তোহারি, আহমেদ তোহারি। ছোটখাটো মানুষ, দেখলেই স্কুলের নবম শ্রেণীর বালক বলে ভ্রম হয়। নতুন দাড়ি গোঁফ গজানোর কারণে যে বালক বিব্রত এবং লোকচক্ষুর আড়ালে থাকার রোগ যাকে সম্প্রতি ধরেছে। আহমেদ তোহারি তার দেশে অতি জনপ্রিয়। তার 5টি উপন্যাস জাপানি ভাষায় অনুদিত ও সমাদৃত হয়েছে। সম্প্রতি তিনি তার দেশের সবচেয়ে বড় সাহিত্য পুরস্কারটি পেয়েছেন। বয়স 41। আমি নিজের পরিচয় দিতেই আনন্দিত হওয়ার ভঙ্গি করলেন। তার ইংরেজি জ্ঞান ইয়েস এবং নো এর চেয়ে একটু বেশি, তবে খুব বেশি না। নিজেকে প্রকাশ করতে তার প্রচুর সময় লাগে। মনে হলো এই নিয়েও তিনি বিব্রত। নিজেকে অন্যদের থেকে দূরে সরিয়ে রাখার এটিও একটা কারণ হতে পারে। আহমেদ তোহারি বললেন, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো? আমি বিস্মিত হয়ে বললাম, কি সাহায্য? তুমি কি একটা ভালো কম্পাস কিনে দেওয়ার ব্যাপারে আমাকে সাহায্য করবে? কম্পাস না থাকায় নামাজ পড়তে অসুবিধা হচ্ছে, কাবার দিক ঠিক করতে পারছি না। অবশ্যই কম্পাস কেনার ব্যাপারে আমি তোমাকে সাহায্য করব, তবে আমি কি তোমাকে একটা ছোট্ট প্রশ্ন করতে পারি? হ্যাঁ, পারো। তুমি যখন জাকার্তা থেকে বিমানে করে ওয়াশিংটনে এসেছো, তখন তোমাকে 20 ঘন্টা বিমানে থাকতে হয়েছে। এই সময় কয়েকবার নামাজের সময় হয়েছে। কাবা শরীফ তখন ছিল তোমার নিচে। সেই সময় নামাজ কিভাবে পড়েছ? তোহারি জবাব না দিয়ে অত্যন্ত ব্যথিত চোখে আমার দিকে তাকিয়ে রইলেন। মুসলমান হয়ে এই কথা বলবো তা তিনি সম্ভবত কল্পনা করেননি। আমারও বেশ খারাপ লাগলো। এই কূটতর্কের কোনোই প্রয়োজন ছিল না। অপরাধবোধ থেকে মুক্তি পাওয়ার জন্য নিজেই একটা ভালো কম্পাস কিনে আনলাম। সেই রাতে লেখকদের সম্মানে ফার্স্ট ন্যাশনাল ব্যাংক বিশাল এক পার্টির আয়োজন করেছে। ফর্মাল ডিনার, খানার চেয়ে পিনার আয়োজন বেশি। অবাক হয়ে দেখি আহমেদ তোহারি রেড ওয়াইন নিয়ে বসেছেন এবং বেশ তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছেন। আমি তার পাশে জায়গা করে বসলাম এবং মধুর স্বরে বললাম, তুমি মদ্যপান করছো, ব্যাপারটা কি? তোহারি বললেন, মদ্যপান দোষের নয়। মৌলানা জালালউদ্দিন রুমি মদ্যপান করতেন। ও আচ্ছা, আমাদের প্রফেট কিন্তু করতেন না। তোহারি আমার কথাবার্তা পছন্দ করলেন না। গ্লাস নিয়ে উঠে চলে গেলেন। আমার অপমানিত বোধ করার কথা, কেন জানি তা করলাম না, বরং মজা লাগলো। আমার বাঁ পাশে বসেছেন চৈনিক ঔপন্যাসিক জাং ইয়াং। দেখি মনে হয় খুব হাসি খুশি মানুষ। কথা বলতে গিয়ে দেখলাম তার ইংরেজি জ্ঞান ইয়েসের মধ্যেই সীমাবদ্ধ। ইয়েস ছাড়া অন্য কোনো ইংরেজি শব্দ তিনি এখনও শিখে উঠতে পারেননি বলেই মনে হলো। তার সঙ্গে কথাবার্তার কিছু নমুনা দিই। আমার নাম হুমায়ুন, আমি বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশ? তোমরা যাকে বলো মানসালা। ইয়াস। মুখ ভর্তি হাসি। মনে হলো আমার পরিচয় পেয়ে খুব আনন্দিত। তুমি কি শুধু উপন্যাসই লেখো না কবিতাও লেখো? ইয়েস। আবার হাসি, খুবই আন্তরিক ভঙ্গিতে। আজকের পার্টি তোমার কেমন লাগছে? ইয়েস ইয়েস। হাসি এবং মাথা নাড়া। মনে হলো আমার সঙ্গে কথা বলে তিনি খুব আরাম পাচ্ছেন। ভারতীয় মহিলা কবি গগন গিলের সঙ্গে দেখা হলো এই পার্টিতেই। লেখকদের মধ্যে তিনি সবচেয়ে কম বয়সী, 24-25-এর বেশি হবে না। অত্যন্ত রূপবতী। মেরুন রঙের সিল্কের শাড়িতে তাকে অদ্ভুত সুন্দর লাগছে। মহিলার হাতে মদের গ্লাস, নির্বিকার ভঙ্গিতে ভুসভুস করে সিগারেট টানছেন। শাড়ি পরা কোনো মহিলার মদ্যপান ও সিগারেট টানার দৃশ্যের সঙ্গে তেমন পরিচয় নেই বলে খানিকটা অস্বস্তি লাগছে। যদিও জানি অস্বস্তি লাগার কিছু নেই। পুরুষেরা যা পারে ওরাও তা পারে। ওরা বরং আরও বেশি পারে। ওরা গর্ভধারণ করতে পারে, আমরা পুরুষেরা তা পারি না। পার্টির শেষে আমি আহমদ তোহারিকে কম্পাসটা দিলাম। তিনি বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন। আমার কাছ থেকে তিনি এটা আশা করেননি বলেই মনে হলো। মানুষের বিস্মিত মুখের ছবি বড়ই চমৎকার, আমার দেখতে ভালো লাগে। তোহারি, তোমার জন্য আমার সামান্য উপহার। উপহারটি কাজে লাগলে আমি খুশি হব। লেখকেরা খুব আবেগপ্রবণ হন, এ কথা বোধহয় মিথ্যে নয়। তোহারি মাই ডিয়ার ফ্রেন্ড বলে আমাকে জড়িয়ে ধরলেন। সবাই ভ্রু কুঁচকে তাকিয়ে রইল।
একজন পুরুষ অন্য একজন পুরুষকে জড়িয়ে ধরেছে, এই দৃশ্য তাদের কাছে খুব রুচিকর নয়। নিজের আস্তানা ভুতুড়ে বাড়িতে ফিরছি, তবে ভূতের হাত থেকে রক্ষা পাওয়ার ব্যবস্থা করেই ফিরছি। স্টিফেন কিংয়ের একটা ভৌতিক উপন্যাস কিনে নিয়েছি, বিষে বিষক্ষয়ের মতো ভূতে ভূতক্ষয়। বাসায় ফিরে দেখি স্টিফেন কিংয়ের উপন্যাস কেনার কোনো দরকার ছিল না। ফিলিপাইনের ঔপন্যাসিক রোজেলিউস সিকাটকে আমার এখানে দিয়ে গেছে। তিনিও দেরিতে এসেছেন বলে মেফ্লাওয়ারে জায়গা হয়নি। রোজেলিউস সিকাটের বয়স 50, তবে দেখায় তার চেয়েও বেশি। মাথার চুল সবই সাদা, দাঁত বাঁধানো, অল্প কিছু দাড়ি গোঁফ আছে। মুখের গঠন অনেকটা আর্নেস্ট হেমিংওয়ের মতো, চেইন স্মোকার। সিকাট ইউনিভার্সিটি অফ ফিলিপিনের ইংরেজি ভাষা ও সাহিত্যের অধ্যাপক। নিজ দেশে তার খ্যাতি তুঙ্গস্পর্শী। তাকে অত্যন্ত বিরক্ত মনে হলো। আমাকে বললেন, এদের কারবারটা দেখলে? এরা আমাকে মেফ্লাওয়ারে জায়গা দেয়নি, এই বাড়িতে নির্বাসন দিয়েছে। নির্বাসন বলছো কেন? নির্বাসন না তো কি, সব লেখক দল বেঁধে মেফ্লাওয়ারে আছেন, আর আমি কি না এখানে। বাড়িটা কি তোমার পছন্দ হচ্ছে না? পছন্দ হবে না কেন, পছন্দ হয়েছে। বাড়ি খুবই সুন্দর, কিন্তু প্রশ্নটা হলো নীতির। তুমি সম্ভবত জানো না, এর আগে 4 জন লেখককে এই বাড়িতে থাকতে বলা হয়েছিল, 4 জনই অস্বীকার করেছেন। তাই নাকি? হ্যাঁ, রোমানিয়ার কবি মির্চাকে এই বাড়ি দেওয়া হলে তিনি ওদের মুখের উপর বলেছেন, এটা একটা গেটো, এই গেটোতে আমি থাকবো না, আমাকে আপনারা বুখারেস্টের প্লেনে তুলে দিন। তুমি ওদের তাই বলো? অবশ্যই বলবো। রাগটা ঠিক মতো উঠছে না, রাগ উঠলেই বলবো। আমি আসলে খুবই রাগী মানুষ। জার্মানিতে একবার মারামারি পর্যন্ত করেছি। সে কি? এক জার্মান যুবক আমাকে দেখে তামাশা করে কী সব বলছিল, দাঁত বের করে হাসছিল। কদাম করে তার পেটে ঘুষি বসিয়ে দিলাম, এক ঘুষিতে ঠান্ডা। আমি অবাক হয়ে ভদ্রলোকের দিকে তাকিয়ে আছি। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, এখানে অবশ্য তেমন কিছু করা যাবে না। কেন করা যাবে না? করা যাবে না কারণ আসার আগে আমি আমার স্ত্রীর কাছে প্রতিজ্ঞা করেছি রাগারাগি করব না। আমি আবার তাকে খুবই ভালোবাসি। তাই বুঝি? হ্যাঁ, সে বড়ই ভালো মেয়ে এবং রূপবতী। একই সঙ্গে রূপবতী এবং ভালো মেয়ে সচরাচর হয় না। তুমি অত্যন্ত ভাগ্যবান। বুঝলে হুমায়ুন, আমার স্ত্রীর এক ধরনের ইএসপি ক্ষমতা আছে। আমি যখন লেখালেখি করি তখন সে বুঝতে পারে কখন আমি কফি চাই, কখন খাবার চাই। ঠিক সময়ে কফি উপস্থিত হয়, ঠিক সময়ে খাবার। বাহ, চমৎকার তো। একবার কি করলে জানো? তার সমস্ত জমানো টাকা এবং গয়না বিক্রির টাকা একত্র করে ফিলিপাইনের পাহাড়ি অঞ্চলে পাহাড়ের মাথায় ছোট্ট একটা বাড়ি কিনল, যাতে ওই বাড়িতে বসে নিরিবিলি আমি আমার লেখার কাজ চালিয়ে যেতে পারি। আমি প্রতি বছর ওই পাহাড়ি বাড়িতে এক নাগাড়ে একা একা 3 মাস থাকতাম। নিজেই রান্না করে খেতাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক নাগাড়ে লিখতাম। তোমার স্ত্রী তোমার সঙ্গে থাকতো না? ও থাকবে কি করে? ওর ঘর সংসার আছে না, ছোট ছোট ছেলে মেয়ে, ওদেরকে দেখাশোনা করবে। ওই বাড়িটা কি এখনো আছে? না, বিক্রি করে দিয়েছি। একসময় খুব অভাবে পড়লাম, বিক্রি করে দিলাম। এখনও ওই বাড়ির জন্য আমার মন কাঁদে। অনেকক্ষণ তোমার সঙ্গে গল্প করলাম, যাই এখন কাজ করি। আমি একটা জাপানি উপন্যাস টেগালগ ভাষায় অনুবাদ করছি, স্নো কান্ট্রি, কাওয়াবাতার লেখা। সিকাট টাইপরাইটার নিয়ে বসলেন। তিনি টেগালগ ভাষায় লেখেন ঠিকই, ব্যবহার করেন ইংরেজি টাইপরাইটার, কারণ টেগালগ ভাষার নিজস্ব বর্ণমালা নেই। তাদের ভরসা রোমান হরফ। একই ব্যাপার তোহারির বেলাতেও। তিনিও নিজের ভাষাতে লেখেন, ব্যবহার করেন ইংরেজি বর্ণমালা। অধিকাংশ আফ্রিকান দেশে এই অবস্থা। কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আরও গভীর। তারা সরাসরি ইংরেজি বা ফরাসি ভাষাতেই সাহিত্য চর্চা করেন। সেনেগালের শিশু সাহিত্যিক লিখেন ফরাসি ভাষায়, কোনো আফ্রিকান ভাষায় নয়। শ্রীলঙ্কার কবি জেন কখনো সিংহলি বা তামিল ভাষায় লেখেননি, লিখেছেন ইংরেজিতে। নাইজেরিয়ার নোবেল পুরস্কার বিজয়ী নাট্যকার ওলসওয়েঙ্কা লেখালেখি করেন ইংরেজি ভাষায়, নিজের ভাষায় না। বাংলা ভাষার লেখক হিসেবে আমি মহাভাগ্যবান। অন্যের ভাষায় আমাকে লিখতে হচ্ছে না, অন্যের হরফ নিয়েও আমাকে লিখতে হচ্ছে না। আমার আছে প্রিয় বর্ণমালা। এই বর্ণমালা রক্ত ও ভালোবাসা দিয়ে পৃথিবীর বুকে গেঁথে দেওয়া হয়েছে। আইওয়া বিশ্ববিদ্যালয়ের ফরেন স্টুডেন্ট অ্যাডভাইজারকে এখানে কজন বাংলাদেশি ছাত্র আছে জানতে চেয়ে একটি চিঠি পাঠিয়েছিলাম। ফরেন স্টুডেন্ট অ্যাডভাইজার 2 দিন পরে চিঠি লিখে 5 জন বাংলাদেশি আন্ডার গ্র্যাজুয়েট ছাত্রের তালিকা পাঠিয়ে দিলেন। চিঠিতে লিখলেন, মোট 6 জন বাংলাদেশি ছাত্র এখানে পড়াশোনা করে। তোমাকে 5 জনের নাম এবং টেলিফোন নম্বর পাঠানো হলো। 6ষ্ঠ জনের নাম পাঠালাম না, কারণ তার ব্যক্তিগত ফাইলে লেখা আছে তার সম্পর্কে কোনো তথ্য কাউকে জানানো যাবে না।
তালিকায় সবার প্রথম যার নাম তাকেই টেলিফোন করলাম, আহসানুল্লাহ আমান। আমি বাংলা ভাষায় বললাম, আমার নাম এই, আমি বাংলাদেশ থেকে এসেছি। সে নিখুঁত আমেরিকান উচ্চারণে ইংরেজিতে বলল, আমি বাংলায় কথা বলা ভুলে গেছি, কাজে ইংরেজিতে বলছি। আমি হতভম্ব, বলে কি এই ছেলে? তবু পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য বললাম, বাংলায় কথা বলা ভুলে গিয়েছ? ইয়েস ইয়েস, টোটালি ফরগটন। ভুলে যাওয়া বিচিত্র কিছু নয়, বড়ই কঠিন ভাষা। আশা করি ভুলতে তোমাকে খুব বেশি কষ্ট করতে হয়নি। অনেকদিন বাইরে আছি তো, এই জন্য ভুলে গেছি। শুনে বড় ভালো লাগলো। আমি কি কিছু করতে পারি আপনার জন্য? না, তুমি কিছু করতে পারো না। ভাবছিলাম আমি যদি তোমার জন্য কিছু করতে পারি। মনে হচ্ছে তাও সম্ভব নয়। আপনি কি বলছেন বুঝতে পারছি না, দয়া করে ইংরেজিতে বলুন। আজ থাক, আরেকদিন বলবো। টেলিফোন নামিয়ে হতভম্ব হয়ে বসে আছি। সিকাট এসে বললেন, তোমার কি হয়েছে? কিছু হয়নি। কিছুক্ষণ আগে একজন বাংলাদেশি ছেলের সঙ্গে কথা হয়েছে। সে বলল সে বাংলা ভাষা ভুলে গেছে। তুমি তার ঠিকানা জোগাড় করো, তারপর আমাকে নিয়ে চলো। আমি ঘুষি দিয়ে তার নাক ফাটিয়ে দিয়ে আসবো। না না, ঠাট্টা না। মারামারির ব্যাপারে আমি খুব এক্সপার্ট। জার্মানিতে কি করেছিলাম তোমাকে তো বলেছি। একেবারে হইচই পড়ে গেল, অ্যাম্বাসি ধরে টানাটানি। আমি নানাভাবে নিজেকে বোঝানোর চেষ্টা করলাম। হয়তো এই ছেলের জন্ম হয়েছে এখানে, কোনোদিন বাংলায় কথা বলার সুযোগ হয়নি। হতেও তো পারে বাংলাদেশের কোনো ছেলে কিছুদিন আমেরিকায় বাস করে নিজের ভাষাকে অস্বীকার করবে, তা হতেই পারে না। কিংবা কে জানে, হয়তো পারে। এই দেশ খুব সহজেই মানুষকে বদলে দেয়, চিন্তাভাবনাকে প্রভাবিত করে। নয়তো কেন এত শিক্ষিত ভদ্রঘরের চমৎকার ছেলেরা বাসন মেজে দিন পার করাতেই আনন্দ এবং জীবনের পরম লক্ষ্য খুঁজে পায়? কি আছে এই দেশে? সাজানো গোছানো শহর, চমৎকার মল, চোখ ধাঁধানো হাইওয়ে, এই কি সব? একটি আমেরিকান পরিবারের জীবনচর্যা চিন্তা করলে কষ্ট হয়। ওরা কি হারাচ্ছে তা বুঝতে পারে না। আমরা যারা বাইরে থেকে আসি বুঝতে পারি, কিংবা বোঝার চেষ্টা করি। একটি শিশুর জন্ম থেকে শুরু করা যাক। সর্বাধুনিক একটি হাসপাতালে শিশুটির জন্ম হলো। বিশ্বের সেরা ডাক্তাররা জন্মলগ্নে শিশুটির পাশে থাকলেন। সে বাসায় ফিরল, কিন্তু মায়ের কোলে ফিরল না। তার আলাদা ঘর, আলাদা খাট। কেঁদে বুক ভাসালেও মা তাকে খাবার দেবেন না, ঘড়ি ধরে খাবার দেবেন। সে বড় হতে থাকবে নিজের আলাদা ঘরে। এতে নাকি তার ব্যক্তিসত্তার বিকাশ হবে। শিশু একটু বড় হলো, বাবা মার কাছে নয়, বেশিরভাগ সময় এখন তাকে থাকতে হচ্ছে বেবি কেয়ার কিংবা বেবি সিটারদের কাছে। তার 4-5 বছর বয়স হওয়ামাত্র 80% সম্ভাবনা সে দেখবে তার বাবা মা আলাদা হয়ে গেছেন। এই ঘটনায় তারা যেন বড় রকমের শক না পায়, তার জন্য ব্যবস্থা করা আছে। স্কুল পাঠ্যতালিকায় বাবা মা আলাদা হয়ে যাওয়ার সমস্যা উল্লেখ করা আছে। শিশুটির বয়স 12 পার হওয়া মাত্র স্কুল থেকে তাকে জন্ম নিয়ন্ত্রণের সাজ সরঞ্জাম সরবরাহ করা হবে। এটি নতুন হয়েছে, যাতে যৌন রোগে আক্রান্ত না হয় সেই ব্যবস্থা। বয়সন্ধিকালে তারা যখন মানসিক ও শারীরিক পরিবর্তনে হতচকিত, সেই সময়টা তাদের কাটাতে হবে সঙ্গী বা সঙ্গিনীর খোঁজে, যাদের পরবর্তী সময়ে বিয়ে করবে। কি ভয়াবহ সেই অনুসন্ধান! একটি মেয়েকে অসংখ্য ছেলের মধ্যে ঘুরতে হবে যাতে সে পছন্দ মতো কাউকে খুঁজে পায়। সময় চলে যাওয়ার আগেই তা করতে হবে। প্রতিযোগিতা, ভয়াবহ প্রতিযোগিতা। 19-20 বছর বয়স হলো, বেরিয়ে যেতে হবে বাড়ি থেকে। এখন বাঁচতে হবে স্বাধীনভাবে। নিজের ঘর চাই, নিজের গাড়ি চাই, কোনো একটি চাকরি দ্রুত প্রয়োজন। চাকরি পাওয়া গেল, তাতেও কোনো মানসিক শান্তি নেই। চাকরি সবই অস্থায়ী। কাজ পছন্দ হলো না তো বিদায়। সংসার প্রতিপালন করতে হচ্ছে এক ধরনের অনিশ্চয়তায়। অনিশ্চয়তায় বাস করতে করতে অনিশ্চয়তা চলে আসছে তাদের আচার আচরণে। তাদের কোনো কিছুই এক নাগাড়ে বেশি দিন ভালো লাগে না। কাজেই ইস্ট থেকে ওয়েস্ট, ওয়েস্ট থেকে নর্থ। এক স্ত্রীকেও বেশি দিন ভালো লাগে না। গাড়ির মতো স্ত্রী বদল হয়। এই করতে করতে সময় ফুরিয়ে যায়, আশ্রয় হয় ওল্ড হোম। জীবনের পরিণতি, একসময় মৃত্যুবরণ করতে হয়। মৃত্যুর পর দেখা যায় তাদের ধন সম্পত্তি তারা উইল করে দিয়েছে প্রিয় বিড়ালের নামে কিংবা প্রিয় কুকুরের নামে। আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় যা বুঝেছি তা হলো এদের প্রায় সবার চিন্তাভাবনা সীমাবদ্ধ, বস্তুকেন্দ্রিক। একটি মেয়ের জীবনের সর্বোচ্চ আকাঙ্ক্ষা হলো চিয়ার লিডার হবে, ফুটবল খেলার মাঠে স্কার্ট উঁচিয়ে নাচবে। স্কার্টের নিচে তার সুগঠিত পদযুগল দেখে দর্শকরা বিমোহিত হবে। এটাই তার সবচেয়ে বড় চাওয়া।
একটি ছেলে চাইবে মিলিয়নিয়ার হতে। এই অতি সভ্য দেশে আমি দেখি মেয়েদের কোনো সম্মান নেই। একজন মহিলাকে তারা দেখবে একজন উইমেন হিসেবেই। একটি মেয়ের যে মাতৃরূপ আছে, যা আমরা সবসময় দেখি, ওরা তা দেখে না। একটি মেয়ে যতদিন পর্যন্ত শারীরিকভাবে আকর্ষণীয়, ততদিন পর্যন্তই তার কদর। যা কিছু হাস্যকর তার সবই এদের ভাষায় মেয়েলি, এফিমিনেট। শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্যি, এই দেশে মেয়েরা একই যোগ্যতায় একই চাকরিতে পুরুষদের চেয়ে কম বেতন পান। বিমানের ক্যাপ্টেন যদি মহিলা হন, তাহলে বিমানের যাত্রীদের তা জানানো হয় না। ক্যাপ্টেন পুরুষ হলে তবেই শুধু বলা হয়, আমি অমুক, তোমাদের বিমানের ক্যাপ্টেন। মহিলা ক্যাপ্টেনের কথা বলা হয় না, কারণ মহিলা বিমানের দায়িত্বে আছেন জানলেই যাত্রীরা বেঁকে বসতে পারে। আমাদের দেশে মেয়েদের অবস্থা খারাপ, তবু একজন মহিলা ডাক্তার একজন পুরুষ ডাক্তারের সমানই বেতন পান, কম পান না। আমরা আমাদের দেশে একজন মহিলা রাষ্ট্রপ্রধানের কথা চিন্তা করতে পারি, ভাবতে পারি, ওরা তা পারে না। আসছে 100 বছরেও এই আমেরিকায় কোনো মহিলা প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট হবে না। অতি সুসভ্য এই দেশ তা হতে দেবে না। জাতির শরীর যেমন আছে, আত্মাও আছে। এই দেশের শরীরের গঠন চমৎকার, কিন্তু আত্মা, এর আত্মা কোথায়? আজ থেকে 70 বছর আগে রবীন্দ্রনাথ আমেরিকা এসেছিলেন। নিউ ইয়র্ক থেকে চিঠি লিখেছেন তার আদরের কন্যা মীরা দেবীকে। সেই চিঠিতে আমেরিকার ব্যাপারে তাকে উচ্ছ্বসিত হতে দেখা যায়। তার চিঠির অংশবিশেষ উদ্ধৃত করছি। এখানে মানুষের জন্য মানুষের চিন্তা আমাদের দেশের চেয়ে অনেক বেশি পরিমাণে উদ্বোধিত। এখানে টানাটানি, কাড়াকাড়ি, হট্টগোলের ভেতরেও বিশ্ব মানবের দর্শন পাওয়া যায়। সেই বিরাট পুরুষের দর্শনেই নিজের ব্যক্তিগত জীবনের সুখ দুঃখের আন্দোলনকে তুচ্ছ করে দেয়। আমাদের দেশে মানুষ অত্যন্ত ছোট হয়ে আছে। কেবল যে তার জীবনের ক্ষেত্র ছোট তা নয়, তার চিন্তার আকাশ সংকীর্ণ। পত্রাবলী, মীরা দেবীকে লেখা, 1906 থেকে 1937, রবীন্দ্রনাথ ঠাকুর, সনৎ কুমার বাগচি কর্তৃক সংকলিত। মজার ব্যাপার হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর 15 বছর পরই আমেরিকা সম্পর্কে তার মত বদলান। তিনি তার কন্যা মীরা দেবীকে আমেরিকা যেতে অনুৎসাহিত করে লিখেন, কল্যাণীয়াসু মীরু, এখানে মেয়েদের বেশি দিন থাকার ক্ষতি আছে। তার কারণ এখানকার সমাজ সংকীর্ণ এবং যারা আছে তারা অনেকেই নিচের স্তরের মানুষ। এখানে লোকের সংসর্গ অল্প কয়েকজনের মধ্যেই সীমাবদ্ধ হওয়াতে মানুষকে বিচার করবার আদর্শ নেবে যায় এবং লোক পরিচয়ের শক্তি দুর্বল হয়ে পড়ে। কলকাতায় সমাজের আদর্শ এখানকার চেয়ে প্রশস্ত এবং ওপরের শ্রেণীর। যেটা খেলো এবং ভালগার এখানে থাকতে থাকতে সেটা সয়ে যায় এবং তার হেয়তা বুঝতেই পারিনি। অল্প বয়সে বিশেষ করে মেয়েদের পক্ষে এটা অত্যন্ত মুশকিলের। এখানে কতগুলো বিশেষ বিশেষ বিষয়ে শিক্ষার সুবিধা আছে, কিন্তু সামাজিক শিক্ষার জায়গা এটা নয়। অথচ যৌবন আরম্ভে সেই শিক্ষা একান্ত আবশ্যক। বুড়িকে নিয়ে তুই যদি এখানে দীর্ঘকাল থাকিস, তাহলে তাতে বুড়ির ক্ষতি হবে। এখন সে কথা বুড়ি না বুঝতে পারলেও এর পরে তা অনুতাপের কারণ ঘটতে পারে। কলকাতায় আমাদের যে সমাজ, সেই সমাজের সঙ্গে বুড়িকে মিলিয়ে দিতে হবেই, নইলে সে তার নিজের ও বংশের মর্যাদা রক্ষা করতে জানবে না। মাঝে শরীর খারাপ হয়েছিল, এখন সেরে উঠেছি। যেতে হবে দূরে, ঘুরতে হবে বিস্তর, ফিরতে মাসখানেক লাগবে। তারপরে কলকাতায় তোদের একবার দেখে আসব। আমার মাটির ঘরের ভিত দিনে দিনে উঁচু হয়ে উঠছে। ইতি 1 ফেব্রুয়ারি 1935। বুড়িকে পদ্মে একটা চিঠি কিছুকাল পূর্বে লিখেছিলুম। পদ্মে সে তার জবাব দেওয়ার চেষ্টা যেন না করে, এই আমার সানুনয় অনুরোধ। এই প্রসঙ্গে আরেকজনের উদ্ধৃতি দেওয়ার লোভ সামলাতে পারছি না। ইনি হচ্ছেন নোবেল পুরস্কার বিজয়ী মহান ঔপন্যাসিক আলেকজান্ডার সোলজনিৎসিন। নিজ দেশ ছেড়ে গণতন্ত্রের স্বাধীন ভূমি আমেরিকাতে যিনি আশ্রয় নিয়েছেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের 327তম কমেন্সমেন্ট অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়। সেই বক্তৃতায় তিনি আমেরিকা ও পাশ্চাত্য সভ্যতা প্রসঙ্গে তার মোহভঙ্গের কথা অত্যন্ত জোরালো ভাষায় বলেন। পুরো বক্তৃতাটি তুলে দিতে পারলে ভালো হতো, আমি অল্প কিছু অংশ তুলে দিলাম। There are telltale symptoms by which history gives warning to a threatened or perishing society. Such are, for instance, a decline of the arts or a lack of great statesmen. Indeed, sometimes the warning are quite explicit and concrete. The center of your democracy and of your culture is left without electric power for a few hours only, and all of a sudden, crowds of American citizens start looting and creating havoc.
দ্য স্মুথ সারফেস ফিল্ম মাস্ট বি ভেরি থিন, দেন দ্য সোসাইটি সিস্টেম কোয়াইট আনস্টেবল অ্যান্ড আনহেলদি। অধ্যাপক ক্লার্ক বেইস দুপুরে তার সঙ্গে খাওয়ার নিমন্ত্রণ করেছেন। ভারতী মুখোপাধ্যায় ক্যালিফোর্নিয়া থেকে ফিরে এসেছেন। এই উপলক্ষে তার সঙ্গেও দেখা হবে। ক্লার্ক এসে নিয়ে গেলেন। ভেবেছিলাম রাজপ্রাসাদের মতো বিশাল বাড়ি দেখব, তা নয়, ছোট্ট বাড়ি। ভারতী মুখোপাধ্যায়ের সঙ্গেও দেখা হলো। শাড়ি পরা বাঙালি মেয়ে, এককালে ডাকসাইটে রূপসী ছিলেন তা বোঝা যায়। রূপের খানিকটা এখনও ধরে আছেন। তিনি নিজেও একজন ঔপন্যাসিক, সাহিত্য চর্চা করেন ইংরেজি ভাষায়। তার লেখা একটি উপন্যাস জেসমিন আমেরিকায় বেস্ট সেলার হয়েছে। অবশ্যই এই উপন্যাসে তিনি ভারতকে ছোট করে দেখিয়ে পশ্চিমের জয়গান করেছেন। ভেবেছিলাম মন খুলে কথাবার্তা বলা যাবে, তা সম্ভব হলো না, কারণ আমার সঙ্গে নিমন্ত্রিত হয়ে এসেছেন শ্রীলঙ্কার কবি জেন এবং তার স্ত্রী প্রতিভায় মুগ্ধ স্বামী। বলাই বাহুল্য, জেন সঙ্গে করে এক গাদা কবিতা নিয়ে এসেছেন এবং ক্রমাগত পড়ে যাচ্ছেন। একসময় তিনি প্রাকৃতিক নিয়মেই ক্লান্ত হয়ে পড়লেন। ভাবলাম এইবার হয়তো কথা বলার সুযোগ পাওয়া যাবে, তা পাওয়া গেল না। জেনের স্বামী তখন আসরে নামলেন। ছোটবেলা থেকে তার যে কিছু অলৌকিক ক্ষমতা আছে সেসব বলতে লাগলেন। জেন স্বামীকে উস্কে দিচ্ছেন, দেবীর সঙ্গে দেখা হওয়ার গল্পটা বলো হানি প্রিকগনিশন ড্রিমের ওই অসাধারণ গল্পটা বলো। ভদ্রলোক অদ্ভুত সব গল্প শোনাতে লাগলেন। বিংশ শতাব্দীতে আমেরিকায় বসে ওসব গাঁজাখুরি গল্প শোনার কোনো মানে হয় না, কিন্তু যেহেতু আমরা সভ্য মানুষ, কান পেতে শুনে যাই। ভদ্রলোকের একটি কাহিনী হলো দেবী সরস্বতীর সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ। এক দুপুরে তিনি তার গ্রামের রাস্তায় হাঁটছিলেন। বয়স খুবই কম, 9-10, কোথাও লোকজন নেই। হাঁটতে হাঁটতে পুরনো একটা মন্দিরের কাছে চলে এলেন। মন্দিরের কাছে এসেই মিষ্টি ফুলের গন্ধে চমকে উঠলেন। তারপর দেখেন মন্দিরের ভেতর থেকে দেবী সরস্বতী বের হয়ে হাত ইশারা করে তাকে ডাকছেন। আমি গল্পের এক পর্যায়ে উঠে গিয়ে অধ্যাপক ক্লার্কের ঘরের সাজসজ্জা দেখতে লাগলাম। সমস্ত ঘর ভর্তি ছোট ছোট ফ্রেমে বাঁধানো প্রাচীন সব গ্রন্থের পৃষ্ঠা। ক্লার্ক বুঝিয়ে দিচ্ছেন কোনটা কি। এর মধ্যে আছে মূল শাহনামা গ্রন্থের এক পৃষ্ঠা, যা তিনি $3000 দিয়ে কানাডা থেকে কিনেছেন। 1500 বছর আগের কোরআন শরীফের একটি পৃষ্ঠা, মোগল আমলের কিছু গ্রন্থের মলিন পাতা, সবই অতি যত্নে সংরক্ষিত। খাওয়ার ডাক পড়ল। আশা করেছিলাম ভাত, ডাল, মাছ এইসব থাকবে, তা না, পিৎজা ডিনার। সেই পিৎজাও ঘরে বানানো নয়, দোকান থেকে কিনে আনা। পিৎজা খাচ্ছি এবং শ্রীলঙ্কান ভদ্রলোকের অলৌকিক গল্প শুনছি। জেনের কবিতার মতো ওনার গল্পও অফুরান। প্রফেসর ক্লার্ক এক পর্যায়ে বললেন, আমরা হুমায়ুনের গল্প শুনি। আমি বললাম, আমার তো কোনো অলৌকিক ক্ষমতা নেই, কি গল্প বলবো? আমেরিকা প্রসঙ্গে অভিজ্ঞতার গল্প শুনি। ভেতর থেকে নিজেদের দেখা কঠিন, বাইরে থেকে দেখা সহজ। আমি 1 বছর কলকাতায় ছিলাম, তার উপর ভিত্তি করে একটি বই লিখেছি, ডেইজ অ্যান্ড নাইটস ইন ক্যালকাটা। তোমাকে একটা কপি দেব। এখন তুমি বলো যে তুমি নর্থ ড্যাকোটায় ছিলে, কি দেখেছো? বরফ ছাড়া কি দেখেছো? আমি নর্থ ড্যাকোটায় এক হাসপাতালে আমার মেজ মেয়ে শিলার জন্মের গল্পটি শুরু করলাম। তার জন্ম মুহূর্তে আমাকে শিলার মার পাশে হাত ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। শিশু জন্মের এই ভয়াবহ ব্যাপারটাই প্রত্যক্ষ করতে হয়েছে। আমি চলে গিয়েছিলাম এক ধরনের ঘোরের রাজত্বে। মনে হচ্ছিল চোখের সামনে যা দেখছি তা সত্যি নয়, স্বপ্ন। স্বপ্ন ভঙ্গ হলো গুলতেকিনের কথায়, তুমি এরকম করে দাঁড়িয়ে আছো কেন? বাচ্চার কান্না শুনতে পাচ্ছ না? আজান দাও। আমি বিকট শব্দে আজান শুরু করলাম। ডাক্তার ও নার্সদের মধ্যে হইচই পড়ে গেল। এই বাঙালি কি করছে? একটা মজার গল্প। যাদেরই এই গল্প করেছি তারাই প্রাণ খুলে হেসেছে। এখানে ভিন্ন ব্যাপার হলো, দেখি কবি জেন এর চোখ ছলছল করছে, মনে হচ্ছে এক্ষুনি কেঁদে ফেলবেন। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, আমি এমন মানবিক গল্প এর আগে শুনিনি। আমি অভিভূত। এই নিয়ে একটি কবিতা লেখা না পর্যন্ত আমি শান্তি পাব না। আমার গায়ের সব লোম খাড়া হয়ে গেছে। দেখো হুমায়ুন, দেখো। তিনি তার হাত আমার সামনে এগিয়ে দিলেন। সেই হাতে কোনো লোম নেই, কাজেই লোম খাড়া হলো কি না তা বুঝতে পারলাম না, তবে অত্যন্ত অস্বস্তি বোধ করতে লাগলাম। একটা মজার গল্প বলে এ কি বিপদে পড়লাম। এই ঘটনার দিন 7 পরের কথা। সন্ধ্যাবেলা প্রেইরি বুক স্টোরে কবিতা পাঠের আসর বসেছে। কবিতা শুনতে গিয়েছি। প্রথম কবিতা পাঠ করলেন পোলিশ কবি ও গল্পকার পিটার। তারপর উঠে দাঁড়ালেন জেন। গম্ভীর গলায় বললেন, আমি যে কবিতাটি পাঠ করব তা উৎসর্গ করা হয়েছে বাংলাদেশের ঔপন্যাসিক হুমায়ুন আহমেদকে। তার একটি ব্যক্তিগত অভিজ্ঞতার গল্প শুনে
আবেগে অভিভূত হয়ে আমি কবিতাটি লিখি। সব দর্শক ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো। উঠে দাঁড়িয়ে দর্শকদের দিকে আমাকে নট করতে হলো। জেন কবিতা পাঠ শুরু করলেন। আবার তার চোখে পানি এসে গেল এবং আশ্চর্য, আমার নিজের চোখও ভিজে উঠল। এই অতি আবেগপ্রবণ কবির কবিতাটি পাঠক পাঠিকাদের জন্য হুবহু তুলে দিচ্ছি। একজন কবি আমার সামান্য একটি গল্প শুনে কবিতা লিখে আমাকে উৎসর্গ করেছেন, এই আনন্দ তো কম নয়। দেশ, পোয়েম ফর হুমায়ুন। Beside your wife's bedside, awaiting the birth of your child, you uttered the name of God. Many times, Allahu Akbar. This was not your country. You were far away, but is one ever apart. For those gods who are so intimate, a part of your life, you will never be alone here, even in the snowy desert of winter, or when the trees shed all the leaves in fall. When you pray for the safety of mother of child, the gods have a way of following you, and you of taking them with you. Just as over the oceans you carry a little of the desh, the earth of your country, and when you are lonely, touch it as you would its fields, its rivers, and its trees, and feel that this is your home. It is where you belong. I also remember your words, friends. My mother told me, fill your palm with some soil of the desh when my daughter was born, or else the baby will cry for the soil. But those tears, won't they irrigate the arid earth of our lives? সন্ধ্যা থেকে টিভির সামনে কম্বল মুড়ি দিয়ে বসে আছি। বাইরে প্রচণ্ড ঠান্ডা। তুষার পড়ছে না, তবে তাপমাত্রা শূন্যের নিচে নেমে গেছে। ঘরে হিটিংয়ের ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা কাজ করছে বলে মনে হচ্ছে না। আমেরিকানরা একটা নির্দিষ্ট দিনে হিটিং চালু করে, সেই দিন আসার এখনও দেরি আছে। শীতে কাঁপছি, মনটাও খারাপ হয়ে আছে। কিছুক্ষণ আগে বাসায় টেলিফোন করেছিলাম। ছোট মেয়ে টেলিফোন ধরে কাঁদতে কাঁদতে বলল, বাবা, আম্মা আমাকে মেরেছে। কেন মেরেছে মা? শুধু শুধু মেরেছে বলেই আমার অতি আদরের মেয়ে গলা ফাটিয়ে কাঁদতে লাগলো। আমি 13,000 মাইল দূরে, হাত বাড়িয়ে তাকে আদর করতে পারছি না। আমার নিজের চোখও ছলছল করতে লাগলো। কোমল গলায় বললাম, তোমার জন্য কি কি আনতে হবে আরেকবার বলো মা। সে ধরা গলায় বলল, কিচ্ছু আনতে হবে না, তুমি এসে আমাকে আদর করো। আমি মন খারাপ করে টেলিফোন রেখে টিভির সামনে এসে বসেছি। ভালো প্রোগ্রাম হচ্ছে, সিচুয়েশন কমেডি, কিন্তু মন দিতে পারছি না। বারবার মনে হচ্ছে, কেন এলাম এই দেশে? কি প্রয়োজন ছিল? আমেরিকা দেখা, আমেরিকা জানা, কি হবে আমেরিকা দেখেও জেনে? নিজের দেশ ও নিজের দেশের মানুষকে কি আমি ঠিকমতো জানতে পেরেছি বা সত্যিকার অর্থে জানার চেষ্টা করেছি? টেলিফোন বাজছে। উঠে গিয়ে টেলিফোন ধরলাম। ঢাকা থেকে গুলতেকিন টেলিফোন করেছে। শোনো, বুঝতে পারছি মেয়ের সঙ্গে কথা বলে তোমার মন খারাপ হয়েছে, এই জন্যই টেলিফোন করলাম। তোমার মেয়ে শান্ত হয়ে ঘুমোচ্ছে। আমি তাকে সামান্য বকা দিয়েছিলাম, বড় যন্ত্রণা করে। মাঝে মাঝে ওদের বকা দেওয়ার অধিকার তো আমার আছে, আছে না? অবশ্যই আছে। তোমার মন ভালো হয়েছে তো? হয়েছে। টেলিফোন করার জন্য ধন্যবাদ। থাক, আমেরিকানদের মতো ফর্মাল হওয়ার দরকার নেই। খাওয়া দাওয়া করেছ? এখনও করিনি, রান্না শুরু করব। আজকের মেনু কি? ভাত এবং ডিম ভাজা। তুমি তো মনে হচ্ছে আমেরিকার সব ডিম খেয়ে শেষ করে ফেলছো। কি করব বলো, ডিম ছাড়া তো আর কিছু রাখতে পারি না। আবার টিভির সামনে এসে বসলাম। এখন প্রোগ্রামগুলি ভালো লাগছে। ভাড়ামো ধরনের রসিকতাতেও প্রচুর হাসি পাচ্ছে। রাত 10টার দিকে ডিম ভাজতে গেলাম। এখানকার প্রোগ্রামের একটি বড় অংশ হচ্ছে নিজের সংসার গুছিয়ে নিজের মতো করে থাকা, ঘুরে বেড়ানো, মাঝে মাঝে লেখকদের প্যানেল ডিসকাশন। ইচ্ছে করলে সেখানে যাওয়া যায়, ইচ্ছে না করলে যাওয়ার দরকার নেই। লেখকেরা নিজেদের লেখা সম্পর্কে বলেন, কবিতা পড়েন বা গল্প পড়ে শোনান, সবই খুব ঘরোয়া ভঙ্গিতে। কোনো দিন আসর বসে কফি শপে, কোনো দিন আইসক্রিম শপে, কোনো দিন পথের মোড়ে। একদিন আমাদের বাড়ির লনে আসর বসল। বারবিকিউ হচ্ছে, বিয়ার খাওয়া হচ্ছে, এর মধ্যেই গল্প পাঠের আসর। পাঠ করা হবে বাংলাদেশের গল্প। আইওয়া বিশ্ববিদ্যালয়ে অভিনয় কলায় পড়াশোনা করছে এমন একজনকে ঠিক করা হলো আমার 1971 উপন্যাসটির ইংরেজি অনুবাদ পড়ে শোনানোর জন্য।
সম্ভবত আমার পড়ার ওপর ওদের আস্থা নেই। উপন্যাসটির অনুবাদ করেছেন ঢাকা কলেজের ইংরেজি ভাষার অধ্যাপিকা রহিমা খাতুন। খুব সুন্দর অনুবাদ, পাঠও খুব চমৎকার হলো। এত ভালো হবে আমি নিজেও ভাবিনি। আমি অবশ্যই সবসময়ই নিজের লেখার ভক্ত, আজ যেন আরও ভালো লাগছে। সিকার তার একটি এক অঙ্কের নাটক অভিনয় করে দেখালেন। একটি চরিত্র, 20 মিনিটের অভিনয়। মূল নাটক টেগালোগ ভাষায় লেখা, অভিনীত হলো ইংরেজি ভাষায়। সবাই খুব আগ্রহ ও আনন্দ নিয়ে দেখলেন। পলিটিক্যাল নাটক, লেখা হয়েছে মার্কোসের সময়কে বিদ্রূপ করে। সিকাট অভিনয় শেষে মার্কোসের আমলের নৃশংসতার একটি গল্পও বললেন। ফিলিপাইনে একবার একটি আন্তর্জাতিক অনুষ্ঠান হবে, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা। মার্কোস হুকুম দিলেন নতুন একটি ভবন তৈরি করতে হবে এবং তা করতে হবে 1 মাসের মধ্যে। ভবন তৈরি শুরু হলো, দিনরাত কাজ হচ্ছে। এমন সময় একটা দুর্ঘটনা ঘটল। ছাদ ধসে পড়ল। 50 জনের মতো শ্রমিক আটকা পড়ে গেল। বেশিরভাগই মারা গেল, তবে কিছু আহত হয়েও ভেতরে রইল। ওদের উদ্ধার করতে হলে আরও দিন 7 লাগবে, অথচ হাতে সময় নেই। মার্কোস হুকুম দিলেন উদ্ধারের দরকার নেই, যথাসময়ে কাজ শেষ হওয়া চাই। হলেও তাই। শিউরে উঠতে হয় গল্প শুনে। আমরা কোথায় আছি, কোন জগতে বাস করছি? এটাই কি আমাদের সভ্যতা? আমরা মধ্যযুগীয় নৃশংসতার কথা বলি। এই যুগের নৃশংসতা কি মধ্যযুগের চেয়ে কিছু কম? মনে তো হয় না। পার্টি পুরো দমে চলছে, বারবিকিউ হচ্ছে, বিয়ার খাওয়া হচ্ছে। পৃথিবীর সব দেশের লেখকই কি পানীয়ের প্রতি বিশেষ মমতা বোধ করেন? অবস্থার দৃষ্টে তাই মনে হচ্ছে। ব্রাজিলের লেখক রেইমুন্ড ক্যারেরো পুরো মাতাল হয়ে পড়েছেন বলেই মনে হলো। আবল তাবল বকছেন এবং লাফালাফি করছেন। খানিকক্ষণ পরপর আমার দিকে তাকিয়ে হুঙ্কার দিচ্ছেন, বাংলাদেশ বাংলাদেশ বলে। প্যালেস্টাইনের মহিলা কবিকে জড়িয়ে ধরে চুমু খেলেন। সেই বেচারির পুরো ব্যাপারটি হেসে উড়িয়ে দেওয়া ছাড়া কিছু করার রইল না। অন্য মহিলারাও খানিকটা শঙ্কিত বোধ করছেন। ভারতীয় কবি গগন গিল আমার কাছে এগিয়ে এসে শুকনো গলায় বললেন, হুমায়ুন, খুব বিপদে পড়েছি। কি বিপদ? ওই চেক কবি আমাকে ঝামেলায় ফেলে দিয়েছে। কি করব বুঝতে পারছি না। কি ঝামেলায় ফেলেছে? ও বলছে তোমার ড্রেস অসম্ভব সুন্দর, আমাকে তুমি এরকম একটা ড্রেস পরিয়ে দাও। ওই ড্রেস পরে আমি পরবর্তী পার্টিতে যাব। আমি তাকে বলেছি এই ড্রেসটার নাম শাড়ি, এটা মেয়েদের পোশাক। তুমি পুরুষ মানুষ, তোমার জন্যে নয়। সে মানছেই না। বলছে তোমরা মেয়েরা তো আমাদের শার্ট প্যান্ট পরছো, আমরা তোমাদের একটা ড্রেস পরলে অসুবিধা কি? তাছাড়া পুরুষ রমণীর কোনো ভেদাভেদ আমার কাছে নেই। এই অবস্থা হলে ওকে একটা শাড়ি পরিয়ে ছেড়ে দাও, প্রচুর ছবি তুলে দেশে নিয়ে যাও, ছবি দেখে সবাই মজা পাবে। তুমি কি সত্যি তাই করতে বলছো? হ্যাঁ বলছি। আমি নিজে কখনো মনে করি না একজন লেখক অন্য 10 জনের চেয়ে আলাদা কিছু। কোনো লেখকই হয়তো তা মনে করেন না, তবে নিজেদের খানিকটা আলাদা করে দেখানোর ইচ্ছা তাদের থাকে না, তাও বোধহয় সত্যি না। সচেতনভাবে না হলেও অবচেতন একটি বাসনা বোধহয় থেকেই যায়। নিজেকে আলাদা করে দেখানোর এই প্রবণতাটি প্রকাশ পায় লম্বা চুলে, লম্বা দাড়িতে কিংবা বিচিত্র পোশাক আশাকে। রবীন্দ্রনাথের মতো প্রতিভাধর মানুষকেও আলখাল্লা বানিয়ে পড়তে হয়েছে। প্রসঙ্গক্রমে আর্জেন্টিনার লেখক এনরিকে বুটির কথা বলি। চমৎকার মানুষ, মাথা ভর্তি ঘন কালো চুল। হঠাৎ একদিন সকালে দেখি পুরো মাথা কামিয়ে বসে আছেন। কি ব্যাপার জিজ্ঞেস করতেই বললেন, কিছু করার ছিল না, ঘরে বসে বোর হচ্ছিলাম, কাজেই মাথাটা কামিয়ে ফেললাম। দেখলাম তিনি মাথা পেতে বসে আছেন, অন্য লেখকেরা কামানো মাথায় হাত বুলিয়ে যাচ্ছেন। এনরিকে বুটি বিমল আনন্দে হাসছেন। পুরো ব্যাপারটাই মনে হলো তিনি খুব মজা পাচ্ছেন। রাতে মেফ্লাওয়ারের হল ঘরে আমার লেখা ধারাবাহিক টিভি নাটক অয়মের একটি পর্ব, 4র্থ পর্ব, এক পাগলকে নৌকায় করে গ্রামের বাইরে ফেলে দিয়ে আসা হয়, দেখানো হলো। প্রজেকশন টিভির মাধ্যমে বড় পর্দায় সিনেমার মতো করে দেখা। সাবটাইটেল নেই, কাহিনী বোঝা খুব মুশকিল। অবশ্যই এটা বক্তৃতা ও লিখিতভাবে কি হচ্ছে না হচ্ছে আগেই বলে দেওয়া হয়েছে। তবু মনে হলো অধিকাংশ দর্শক বেশ কনফিউজড। অনেকেই 2টি বউ নিয়ে অবাক। 2 জন বউ কি করে থাকে? পাগলকে চিকিৎসা না করে গ্রামের বাইরে ফেলে দিয়ে আসার ঘটনা কি সত্যি ঘটে? কিছু আমেরিকান ছাত্র, যারা লেখক নয় তবে ক্রিয়েটিভ রাইটিংয়ের ছাত্র, বিশ্ববিদ্যালয়ে কোর্স নিচ্ছে কি করে লেখক হওয়া যায়, তারা অয়ময় মির্জার 2 বউ নিয়ে আমাকে কঠিন আক্রমণ করল। তাদের ধারণা এটা এসেছে মুসলিম কালচার থেকে। ইসলাম ধর্মের 4 বিয়ের বিধান,
কাজে এই ধর্মাবলম্বী সম্প্রদায়ে বহু বিবাহ ঢুকে পড়েছে, উঠে এসেছে তাদের সাহিত্যে। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে বললাম, আমার তো মনে হয় প্রকৃতি বহুবিবাহ সমর্থন করে। তাকিয়ে দেখো জীবজগতের দিকে, একটি পুরুষ নেকড়ে অনেক কোটি মেয়ে নেকড়ে নিয়ে ঘুরে বেড়ায়। বন্য মহিষ, বাইসন, সিংহ, শেয়াল সবার বেলায় একই নিয়ম। মানুষ তো এক অর্থে পশু, তার বেলাতেই হবে না কেন? প্রকৃতি এটা চায় বলেই মেয়েদের সংখ্যা পুরুষদের চেয়ে বেশি। কূটতর্কে হারিয়ে দিলাম ঠিকই, কিন্তু আমি তো জানি তর্কে ফাঁক আছে। জীবজগতে অনেক প্রাণী আছে যাদের বেলায় উল্টো নিয়ম। একটি মেয়ে প্রাণীর পেছনে থাকে এক ঝাঁক পুরুষ, যেমন রানী মৌমাছি। তর্কে জেতার আনন্দ আছে, তবু মনটা একটু খারাপ হলো, কারণ অয়ময়ে বহু বিবাহকে সহজ ও স্বাভাবিক নিয়মে উপস্থিত করা হয়েছে, তার জটিলতাকে তুলে ধরা হয়নি। এই নাটক দেখলে যে কোনো পুরুষ ছোট্ট নিঃশ্বাস ফেলে ভাবতে পারেন, দুটি বউ থাকা মন্দ তো নয়। একজন আধুনিক মানুষ হিসেবে এই জাতীয় ধারণাকে আমি অবশ্যই প্রশ্রয় দিতে পারি না। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের ভ্রমণ কাহিনী মেফ্লাওয়ার। আজ প্রথম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।